গল্পের শুরু হয় এক গভীর রাতে। ঘড়ির কাঁটা তখন প্রায় 3:30। লস অ্যাঞ্জেলেসের এক ডোনাট শপের সামনে এসে থামে একটি হাই সিকিউরিটি ট্রাক। ট্রাক থেকে দুইজন নিরাপত্তা রক্ষী নেমে দোকানের ভিতরে ঢোকে। আর ঠিক তখনই আচমকাই এক গাড়ি আর একটা এসইউভি এসে ট্রাকের সামনে দাঁড়ায়। গাড়ি দুটো থেকে একে একে নামতে থাকে কয়েকজন ভয়ঙ্কর অস্ত্রধারী। তাদের গায়ে বুলেট প্রুফ বডি আর্মার, মুখ ঢাকা গ্যাস মাস্কে আর হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র। যেই মুহূর্তে দুই নিরাপত্তা রক্ষী দোকান থেকে বেরিয়ে আসে তখনই গুন্ডারা সরাসরি তাদের দিকে বন্দুক তাক করে ধরে। আতঙ্কে ট্রাক চালক তড়িঘড়ি করে লস অ্যাঞ্জেলেসের পুলিশ ডিপার্টমেন্টে বার্তা পাঠায়, আমরা সশস্ত্র আক্রমণকারীদের দ্বারা ঘিরে পড়েছি। হামলার ভেতরেও এক গার্ড সাহস দেখিয়ে বন্দুক বের করার চেষ্টা করে, কিন্তু তার আগেই এক হামলাকারী তাকে গুলি করে ফেলে। আর একজন ঠান্ডা মাথায় গুলি চালায় ট্রাকের আরেক চালকের উপর। মুহূর্তেই সে নিস্তব্ধ হয়ে যায়। তারপর তারা ট্রাকের দরজা খুলে তৃতীয় এক গার্ডকে টেনে বের করে আনে। এদিকে পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। শুরু হয় দুই পক্ষের মধ্যেই গুলির লড়াই, কিন্তু পুলিশের হাতে থাকা সাধারণ আগ্নেয়াস্ত্র ওই গুন্ডাদের আধুনিক রাইফেলের সামনে কার্যত নিরস্ত্র হয়ে পড়ে। গুলিগালার এই ভয়াবহ সংঘর্ষে মারা যায় 4 জন পুলিশ অফিসার, আর এক গুন্ডাও প্রাণ হারায়। শেষ পর্যন্ত বাকি গুন্ডারা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে সেটিকে এক অজানা গুদামে নিয়ে গিয়ে গা ঢাকা দেয়। গ্যাংয়ের নেতা রে তখন চরম রাগে বস্কোকে ধমক দেয়, কারণ বস্কো তার নির্দেশ না মেনে এক গার্ডকে গুলি করেছিল। রে বলে, এখন ট্রাকটা সারাতে হবে, কারণ এটা আমাদের পরবর্তী ধাপে কাজে লাগবে। ঠিক তখনই ট্রাকের দরজা খোলার সময় অ্যানসন জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? রে কাপা গলায় উত্তর দেয়, আমরা 4 জন পুলিশ অফিসারকে মেরে ফেলেছি, এখন পুলিশ আমাদের শিকার করবে কুকুরের মতো। অন্যদিকে শহর জুড়ে এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে যায়। তদন্তে নামেন ডিটেকটিভ নিক ও ব্রায়েন। তিনি লস অ্যাঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তারা ঘটনাস্থলে পড়ে থাকা মৃত গুন্ডার দেহ ঘিরে দাঁড়িয়েছিল। সবাই অবাক। তারা বলেন, ওরা একটা ফাঁকা ট্রাক নিয়ে পালালো কেন? নিক তখন বলে, না, ব্যাপারটা এত সোজা না, এটা নিশ্চিতভাবে বড় কিছু শুরু হওয়ার ইঙ্গিত। এদিকে রাস্তার অপর প্রান্তে বসে থাকা বস্কো মোবাইল দিয়ে গোটা আলোচনার ছবি তুলে নেয়। পরে সেগুলো রেকে দেখাবে। ছবির একটিতে নিককে দেখে রে বলে, ও হচ্ছে মেজর ক্রাইমস ডিভিশনের হেড, ওকে হালকাভাবে নেওয়ার ভুল করিস না। ডনি, যে আগের রাতে ট্রাক চালাচ্ছিল, সে নিকের ছবি দেখে চুপচাপ সেখান থেকে সরে যায়। পুলিশ তখন সন্দেহ করে, নিশ্চয়ই কেউ ভেতর থেকে তথ্য দিয়েছিল, না হলে ওরা এত নিখুঁতভাবে কি করে জানবে যে ট্রাকটা 3:30-র সময় ওখানে থাকবে? তাদের নজর পড়ে রে এর দিকে, যে কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। ডনি এখন রাতের বেলা একটা বারে বারটেন্ডারের কাজ করে। একদিন সেখানে এক ফেডারেল রিজার্ভ ব্যাংকের কর্মী ভুল করে তার আইডি কার্ড ফেলে যায়। ডনি সেটি ক্যাশ রেজিস্টারে রেখে দেয় আর যায় তার পুরনো পরিচিত ম্যাকের কাছে, যে রের গ্যাংয়েরই সদস্য। সেই বারে তখন বসেছিল ডিটেকটিভ নিকো। সে ডনির সঙ্গে কথা বলার চেষ্টা করে। ডনি নির্লিপ্তভাবে বলে, এই বারে কে আসে কে যায় আমি দেখি না, এখানে যেমন পুলিশ আসে তেমনই অপরাধীরাও আসে, সবাই এখানে সমান। ডনির শিফট শেষ হলে সে গাড়িতে উঠতে যায়। ঠিক তখনই নিক এসে গাড়ির জানালায় নক করে এবং কিছু বোঝার আগেই ডনিকে অজ্ঞান করে দেয়। চোখ খুলতেই ডনি নিজেকে এক অচেনা ঘরে আবিষ্কার করে। ঘর থেকে বেরিয়ে দেখে 4 জন ফিমেল অফিসার এবং নিকের টিম দাঁড়িয়ে আছে। নিক তাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে ডনিকে দেখা যায় রের সঙ্গে কথা বলতে। অফিসার গাস্ট গলায় কড়া ভাব এনে বলে, গাড়ি চুরি, খুনের চেষ্টা, স্পিডিং সব। ভয় পেয়ে ডনি বলে, আমি কিছু জানি না, রের সঙ্গে সামান্য পরিচয় আছে, এর বেশি কিছু না। নিক তখন ডনির হাতে থাকা রেগুলেটরস ট্যাটু দেখিয়ে বলে, জানিস এটা কি? এটা পুলিশের একটা গোপন গ্যাং, যারা নিয়ম মানে না, বিচার নিজের মতো করে করে। সে হুঁশিয়ারি দেয়, এখন থেকে তুই আমাদের লোক, আমি যখন ফোন করব রিসিভ করবি, না হলে তোকে গায়েব করে দেব। এদিকে রে ও তার গ্যাং ঠিক করে ফেলে তাদের পরবর্তী লক্ষ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক। রে বলে, এই ব্যাংকে চুরির ইতিহাসে কেউ আজ পর্যন্ত সফল হয়নি। 53 বার চেষ্টা হয়েছে, কিন্তু সব ব্যর্থ। পুলিশও বুঝতে পারে রে, অ্যানসন, ডনি আর বস্কো এরা সবাই একসময় মেরিন কমান্ডো ছিল। নিক বলে, যদি রে ধরা পড়ে তাহলে গত 10 বছরের সব অপরাধের ক্লু আমরা পেয়ে যাব। এরপর রে গুদামে গ্যাং মেম্বারদের নিয়ে পুরো ব্যাংক লেআউট ব্যাখ্যা করে। প্রতিদিন এই ব্যাংকে পুরনো ও ছেঁড়া নোট কেটে ফেলা হয় এবং এক কোম্পানি সেই টুকরোগুলোকে সংগ্রহ করে নিয়ে যায় প্রায় 30 মিলিয়ন মূল্যের। রে প্ল্যান করে, আমরা ঢুকবো ঠিক ওর আগেই, যখন নোট কাটা শুরু হয়নি, পুরো টাকাটা পাবো।
কারোর ব্যক্তিগত টাকা না, মানে রক্তপাত ছাড়াও কাজটা সম্ভব। পরিকল্পনা অনুযায়ী ডনি চাইনিজ ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি নেয়, যেখান থেকে ব্যাংকের কর্মীরা প্রতিদিন খাবার অর্ডার করে। একদিন ডেলিভারির সময় সে দুটি ব্যাগ নিয়ে ব্যাংকে ঢোকে, একটি ক্যাফেটেরিয়ায় দেয় আর অন্য ব্যাগটি নিয়ে যায় ওয়াশরুমে। ভেন্টিলেশনের ভিতরে সেটি লুকিয়ে রাখে। রাতে রে আর তার গ্যাং এক রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে উপস্থিত ছিল নিকো। সে ডনিকে বলে, তুই তো বলছিলি আমার সঙ্গে জিমে তোর দেখা হয়েছিল। এই কথায় রের মনে সন্দেহ জাগে। গুদামে ফিরে সে ডনির দিকে বন্দুক তাক করে জিজ্ঞেস করে, তুই নিককে জানিস কিভাবে? ডনি বাধ্য হয়ে সবকিছু স্বীকার করে। নিক তাকে ধরে ফেলেছে আর পুরো অপারেশনের কথা জানে, কিন্তু রে এতে বিচলিত না হয়ে বরং ডনিকে বিশ্বাস করে এবং তাকে নিককে একটি বার্তা পাঠাতে বলে, চুরি শুক্রবার হবে। ডনি বার্তাটি পৌঁছে দেয় একটি স্যুটের দোকানে গিয়ে। এরপর নিক যায় এক ক্লাবে যেখানে রের গার্লফ্রেন্ড পারফর্ম করে। শো শেষে মেয়েটি নিকের কানে কিছু ফিসফিসিয়ে বলে, তারপর তারা একসাথে বাড়ির পথে রওনা দেয়। পরদিন সকালেই রে এসে হাজির হয় সেই জায়গায়। তার গার্লফ্রেন্ড তখনই পালিয়ে যায় আর নিক শার্টহীন অবস্থায় রের সামনে এসে দাঁড়ায়। দুজনের চোখ আটকে যায় একে অপরের চোখে। তারপর দুজনেই চোখ ফেরায় টেবিলের ওপর রাখা বন্দুকের দিকে। নিক হালকা ভঙ্গিতে ইশারা করে রেকে বন্দুক তুলতে বলে, কিন্তু রে ঠান্ডা মাথায় ফাঁদে পা না দিয়ে স্রেফ পাশ কাটিয়ে বেডরুমে চলে যায়। নিক এরপর গাড়িতে গিয়ে তার সঙ্গী অফিসারকে ফোন করে জানিয়ে দেয় চুরির জায়গাটা সে ঠিক জেনে ফেলেছে। রের গার্লফ্রেন্ডও তাকে তথ্য দিয়েছে। অন্যদিকে মেয়েটিও জানিয়ে দেয়, তুমি যা বলেছিলে আমি তা ঠিকঠাক করে দিয়েছি। শেষমেশ সে দিনটি চলে আসে, চুরির দিন। পুলিশ আগেই সতর্ক হয়ে ব্যাংকের চারপাশে নজরদারি শুরু করে। ঠিক তখনই একটি ভ্যান ব্যাংকের পার্কিং লটে এসে দাঁড়ায়। রে ও তার গ্যাং বুলেট প্রুফ জ্যাকেট, মাস্ক আর হাতে অ্যাসাল্ট রাইফেল নিয়ে ব্যাংকে প্রবেশ করেই তারা সিকিউরিটি ক্যামেরার ওপর গুলি ছোড়ে। এরপর সবাইকে নিচে বসতে বলে, ফোনগুলো কেড়ে নেয় আর হাত বেঁধে মাথায় ব্যাগ পরিয়ে দেয়। রে ব্যাংক ম্যানেজারকে একেবারে সামনে এনে বলে, পুলিশকে ফোন করো, জানাও আমাদের দরকার $1 মিলিয়ন। সেটা যেন একটা হেলিকপ্টারে করে পাঠানো হয়, আর হেলিকপ্টারে যেন পুরো ফিউল থাকে। যদি না পাঠাও প্রতি ঘন্টায় একজন করে বন্দী মরবে, আর কেউ যদি আমাদের থামাতে আসে তাহলে সব বন্দীকে শেষ করে দেব। এদিকে পুলিশ ও FBI একসাথে ব্যাংকের বাইরে জড়ো হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই ব্যাংকের ভিতর থেকে একটা ফোন বাজে। রে ফোন তোলে, সরাসরি জানতে চায় আমরা যা চেয়েছি সেটা কি দেবে। ওপাশ থেকে পুলিশ অফিসার উত্তর দেয়, আমরা কাজ করছি, সময় লাগছে। রে তখন ঠান্ডা গলায় বলে, তাহলে তো কাউকে একটা মরতেই হবে, তাই না? এই কথা শেষ হতেই বস্কো এক বন্দীকে পেছনে নিয়ে যায় এবং মুহূর্তেই গুলির শব্দ ভেসে আসে। আবার ফোন আসে। এবার ম্যানেজার ফোন ধরে জানায় তারা একজনকে মেরে ফেলেছে, আর তুমি যতবার ফোন করবে একজন করে মরবে। তাই পরবর্তী ফোন কেবল তখনই করো যখন টাকাটা তৈরি থাকবে। অফিসার তখন জিজ্ঞেস করে, তারা কি 90 মিনিট সময় দিতে পারবে? রে সম্মতি জানায়। ম্যানেজার সেটাই জানিয়ে দেয়। বাইরে দাঁড়িয়ে পুলিশ ম্যাপে ব্যাংকের ভিতরের গঠন খতিয়ে দেখছিল। হঠাৎ ভিতর থেকে একটা বিস্ফোরণের শব্দ আসে। পুলিশ বুঝে যায় ব্যাংকের লকার ভাঙা হয়েছে। নিক ম্যাপ দেখে টনিকে জিজ্ঞেস করে, এই লাইনটা কি? টনি বলে, এটা একটা সিওয়েজ লাইন, সম্ভবত এখন বন্ধ করে রাখা হয়েছে। ঠিক তখনই নিক এক পাশের গলিতে একটা সিওয়েজ অ্যাক্সেস দেখে কিছু একটা ভেবে নেয়। তারপর বলে, আমাদের ভিতরে ঢুকতে হবে। সে একটা লোহার রড তুলে ব্যাংকের মেইন দরজা ভাঙার চেষ্টা করে। ভিতরে ঢুকে সে বন্দীদের জিজ্ঞেস করে, তোমরা সবাই ঠিক আছো তো? কিন্তু সেখানে চোরদের কেউই ছিল না। নিক ও তার দল ব্যাংকের পেছন দিকে যায়, সেই জায়গায় যেখানে একজন বন্দীকে মেরে ফেলার নাটক হয়েছিল। গিয়ে দেখে মেয়েটা আসলে বেঁচে আছে, পুরোটা ছিল সাজানো। তারা খেয়াল করে একটা গর্ত ব্যাংকের নিচ দিয়ে সিওয়েজ লাইনে খুলে গেছে, মানে চোরেরা ওই দিক থেকেই পালিয়েছে। নিক আর দেরি না করে সেই সিওয়েজে ঢুকে পড়ে তাদের পেছনে। অন্যদিকে ম্যাক ফোন করে রিজার্ভ ব্যাংকে। সিকিউরিটি কোম্পানির অফিসার সেজে সে জানায়, আমাদের ট্রাক ঠিক 2 মিনিট দূরে আছে, গেট খুলে দিন, আমরা টাকাটা নিতে আসছি। রে ও অ্যানসন আগেই কোম্পানির গার্ডদেরকে ইনফর্ম করে রেখেছিল। সেই চুরি হওয়ার ট্রাকটিকেই তারা রং বদলে ও ডিজাইন পাল্টে একেবারে আসল ট্রাকের মতো করে তোলে। তারা ব্যাংকের সিকিউরিটি গেটে এসে ট্রাক থামায়, ডিউটিতে থাকা গার্ডকে পরিচয়পত্র দেখায়। সবকিছু একদম সত্যি লাগছিল, সঙ্গে আগেই ফোনে জানানো ছিল। তাই গার্ড বিনা সন্দেহেই ট্রাকটিকে ভিতরে ঢুকতে দেয়। তারা ট্রাকের পেছন থেকে বের করে দুটি বিশাল বাস্ক, পুরোটাই টাকায় ভর্তি। সেগুলো নিয়ে তারা চলে যায় টাকা গোনার জায়গায়। গোনার কর্মীরা
সেই বাস্কগুলো $100 নোটের ঘরে রেখে দেয়। রে ও অ্যানসন তখন অপেক্ষা করতে থাকে ওয়েটিং রুমে। এদিকে বস্কো তখন ব্যাংকের নিচে টানেলের ভেতরে ছিল। রে রেডিওতে জানিয়ে দেয় ডনি এখন কাউন্টিং রুমে পৌঁছে গেছে। বস্কো এরপর ব্যাংকের পাওয়ার গ্রিডে গিয়ে একটি সুইচ অন করে যাতে পুরো ব্যাংকের বিদ্যুৎ প্রবাহ কমে যায়। ফলে শুধু নোট কাটার মেশিনই নয়, বন্ধ হয়ে যায় গোনার ঘরের ক্যামেরা ও মোশন সেন্সর। একজন পুলিশ গার্ড গিয়ে গোনার লোকেদের জানায় সিস্টেম কিছুক্ষণ বন্ধ থাকবে, তারা চাইলে একটা ব্রেক নিতে পারে। সবার বেরিয়ে যাওয়ার পর রে রেডিওতে ডনিকে জানায় এখন কাজ শুরু করো। ডনি তখন একটা বাস্কের ভিতর থেকে বেরিয়ে আসে, চারপাশে গাদা গাদা ডলার, সবগুলো $100 নোটের বান্ডিল। কিছু বান্ডিল তার হাতে পড়ে গেলেও সে তাড়াতাড়ি সেগুলো তুলে বাস্কের ভেতর ফেরত রাখে। ব্যাংকের কর্মরত এক মহিলা যিনি প্রতিদিন চাইনিজ খাবার অর্ডার করতেন হঠাৎ রেগে গিয়ে রেস্টুরেন্টে ফোন করলেন। ফোনটা ধরল ম্যাক। মহিলা ক্ষুব্ধ কণ্ঠে বলল, ঘণ্টাখানেক আগে অর্ডার দিয়েছিলাম, এখনও খাবার এলো না। ম্যাক চাইনিজ অ্যাকসেন্ট নকল করে ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, খাবার রাস্তায় আছে, এখনই পৌঁছে যাবে। এদিকে ব্যাংকের ভেতর সিকিউরিটি গার্ড ও পুলিশ বুঝতে পারে ক্যামেরা আর মোশন সেন্সর হঠাৎ কাজ করছে না। একজন গার্ড আর একজনকে উদ্বিগ্ন হয়ে বলে, সব বাক্স তাড়াতাড়ি গুনে ফেলো, কিছু না কিছু গন্ডগোল নিশ্চিত। একজন গার্ড ছুটে যায় ক্যান্টিনে গোনার লোকেদের ডাকার জন্য। ঠিক তখন ডনি টেবিলের নিচে লুকিয়েছিল কাউন্টিং রুমে। যেসব নোট কাটার জন্য রাখা ছিল সেগুলো সে দ্রুত ব্ল্যাক জিপার ব্যাগে ভরে নেয়। তারপর সেই ব্যাগগুলো ফেলে দেয় ডাস্টবিনের ভিতরে, একদম পরিকল্পনা অনুযায়ী। গার্ড যখন গোনার লোকেদের নিয়ে ফেরত আসে, রে তখন ডনিকে রেডিওতে পালাতে সংকেত দেয়। ডনি দ্রুত একটি এয়ার ভেন্টের ঢাকনা খুলে ঢুকে পড়ে ভিতরে, তারপর সেটা ভেতর থেকে বন্ধ করে দেয়। সে রেডিওতে জানায়, আমি এখন ভেন্টে আছি। রে তখন বস্কোকে নির্দেশ দেয়, আলো অন করো। আলো জ্বলে উঠতেই সবার কাজ আবার শুরু হয়ে যায়, কেউ কিছু বুঝতেই পারে না। ডনি ধীরে ধীরে সেই ভেন্টিলেশন প্যাসেজ দিয়ে পৌঁছে যায় বাথরুমে, যেখানে আগে থেকেই রাখা ছিল খাবার ও আইডি কার্ড। সেই আইডি কার্ড ব্যবহার করে ব্যাংকের একটি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। চাইনিজ খাবার যার জন্য অর্ডার করা হয়েছিল সেই মহিলার হাতে প্যাকেটটি দিয়ে সে নির্বিকারভাবে বিল্ডিং ছাড়ে। এদিকে ডনির কিছু বন্ধুরা পরিচ্ছন্নতার কর্মী সেজে ব্যাংকের নোংরা তুলতে আসে। দুজনকে আলাদা আলাদা ট্রাকে পাঠানো হয়, সবকিছুই আগেভাগেই সাজানো ছিল। তারা একটি নির্দিষ্ট মোড়ে এসে থামে, একে অপরকে চোখে ইশারা করে। ব্যাংকের বেসমেন্ট থেকে অ্যালেক্সি নামের এক ব্যক্তি সেই নোংরা ট্রাকে তুলতে শুরু করে, যার ভেতরে ছিল আসল টাকার ব্যাগ। অন্যদিকে রে আর অ্যানসন তাদের সিকিউরিটি ট্রাক নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে পড়ে। বস্কো ছিল আরেকটি ট্রাকের পিছনে। সে রেকে রেডিওতে জানায় তার লোকেশন। কিছুক্ষণের মধ্যে রে সামনে এসে সেই ট্রাক থামায়। বস্কো ছুটে গিয়ে ড্রাইভারকে বন্দুক দেখিয়ে নামতে বলে। সে নিজেই চালকের আসনে বসে যায়। বাকিরা সে ট্রাক অনুসরণ করে বেরিয়ে পড়ে চূড়ান্ত গন্তব্যের দিকে। এদিকে নিক শহরের প্রতিটি কোণ চষে ফেলেছিল রে ও তার দলের সন্ধানে। হঠাৎ সে রাস্তায় ডনিকে দেখতে পায় গাড়ির মাথায়। ম্যাক দূর থেকে দেখে ডনিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। নিক আর তার সঙ্গীরা ডনিকে জেরা করতে শুরু করে, এমনকি মারধর করেও জিজ্ঞেস করে। ডনি শেষমেশ সবকিছু স্বীকার করে লোকেশন জানিয়ে দেয়। ওদিকে রে ও তার গ্যাং তখন ডাম্প সাইটে অবস্থান করছিল। ম্যাক ফোনে রেকে জানায় ডনি ধরা পড়েছে, কি করব এখন? রে কিছু না বলে ফোন কেটে দেয়। তারপর অ্যানসনকে জানায় ডনি আর ম্যাক দুজনেই ধরা পড়েছে। তারা দ্রুত গাড়িতে চেপে এলাকা ছাড়ে। নিক তখন রের গাড়ি দেখতে পায় হাইওয়েতে এবং শুরু করে তাড়া করা। সে রেডিওতে ডিটেকটিভ মর্ফ আর বর্ষকে জানিয়ে দেয়। রে রিয়ার মিরারে দেখে 20টি গাড়ি পেছনে ধাওয়া করছে। গাস্ট তখন ডনিকে হাতকড়া পরিয়ে বেরিয়ে পড়ে নিক আর টনির সঙ্গে। মর্ফ আর বর্ষ ঘটনাস্থলে পৌঁছায়। রে, অ্যানসন আর বস্কো ট্রাক থেকে নেমে আসে। পুলিশ সামনের দিকে এগোতেই রে হঠাৎই গুলি চালাতে শুরু করে। এক পুলিশ অফিসার ঘটনাস্থলেই মারা যায়। পাল্টা গুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বস্কোর গলায় গুলি লাগে। রে এক অফিসারের হাঁটুতে গুলি চালায়। পুলিশ তখন তৎপর হয়ে যায়। এক নিখুঁত নিশানায় অ্যানসনকে গুলি করে ফেলে দেয়। রে পালাতে পালাতে একটা গলির মধ্যে ঢুকে পড়ে। নিক তার পেছনে ঢোকে এবং গুলি চালিয়ে রেকে গুরুতরভাবে আহত করে। রে শেষবারের মতো বন্দুক রিলোড করতে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আবার গুলি চালাতে চায়। নিকো বন্দুক রিলোড করে একেবারে রের বুকে গুলি চালিয়ে দেয়। রে পড়ে যায়। গড়াতে গড়াতে এক গাড়ির পেছনে গিয়ে পড়ে। জ্যাকেট থেকে একটা ম্যাগাজিন টেনে বের করে, কিন্তু গুলি তখন আর অবশিষ্ট নেই। তবুও সে উঠে দাঁড়ায়
খালি বন্দুক তাক করে নিকের দিকে। নিক বুঝতে না পেরে আত্মরক্ষায় আবার গুলি চালায়। রে তখনই শেষ নিঃশ্বাস ফেলে। নিক ফিরে এসে দেখে ডনি গায়েব। রের গাড়ির কালো ব্যাগগুলো খুলে দেখে সবগুলোই ভর্তি কাটা নোটের টুকরোয়। নিক তখন সেই বারে যায় যেখানে ডনি আগে কাজ করত। বারের মালিক জানায় ডনি তো 2 দিন আগেই কাজ ছেড়ে দিয়েছে। তখন নিক দেখে সেই ব্যাংকের 2 কর্মচারী যাদের গলায় অ্যাক্সেস কার্ড ঝোলানো, তারা ওই বারে এসেছে। নিক তাকায় দেওয়ালে টাঙানো ফুটবল দলের ছবির দিকে। সেখানে ডনি তার বন্ধুর সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছে। বার থেকে বেরিয়ে নিক বুঝে যায় এই পুরো চুরির পেছনে মূল মাথা আর কেউ নয়, স্বয়ং ডনি। শেষ দৃশ্যে দেখা যায় ডনি লন্ডনের এক বারে বারটেন্ডারের কাজ করছে। তার বন্ধুরাও সেখানে, যারা পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশে পুরো পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। টনি আসলে আগেই রে ও তার গ্যাংকে ঠকানোর ছক এঁকেছিল। 2টি একরকম দেখতে ট্রাক ঘোরানো হয়। একটিতে ছিল শুধু টাকার কুচি আর অন্যটিতে ছিল আসল $30 মিলিয়ন। ডনি সেই টাকাগুলো লুকিয়ে টায়ারের ভিতরে ভরে পাঠিয়ে দেয় প্যানামায়। এখন সে নতুন দেশে, নতুন পরিচয়ে, এবং শোনা যাচ্ছে সে আবার একটা বড় চুরির পরিকল্পনা করছে। তাহলে আজকের গল্প এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।